নমস্কার দর্শক বন্ধু, আজ আপনাদেরকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের একটি অন্যতম সেরা নার্সারিতে। এখানে অনেক কিছু বিষয় নিয়ে কাজ করা হয়। বিভিন্ন ধরনের গাছ যেমন আছে, বিভিন্ন ধরনের গাছের ওষুধপাতি, এবং এই নার্সারির যিনি ওনার তার সাথে পরিচয় করাবো। তিনি যে কতটা বৃহৎ মনের মানুষ এবং তার যে কালচার কত বেশি, সমস্ত গল্প আমি তার কাছে শুনেছি, আপনাদের কাছে সেটা তুলে ধরবো এবং তার সাথে পরিচয় করাবো। দেখুন সেই নার্সারির এখানে ফলক, আচ্ছা এইখানে নার্সারির প্রবেশ পথ এটা। এই নার্সারি আসতে গেলে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চান, শিয়ালদা থেকে চলে আসতে হবে রানাঘাট লাইনে। রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে কুটিরপাড়া বা মাটিকুমড়া, কুটিরপাড়া যে গ্রাম, সেই কুটিরপাড়া, এই যে দেখুন কুটিরপাড়া, সেখানে চলে আসতে হবে। সেখানেই এই নার্সারির যিনি ওনার উপেন্দ্র বিশ্বাস উনি। আর এই নার্সারির নাম হচ্ছে নার্সারির যিনি ওনার তিনি হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। এই নার্সারিটা ওনার এক আত্মীয়র নামে উৎসর্গ করা। এই নার্সারির ভিতরের দিকেটা বিভিন্ন ধরনের গাছের এখানে যেমন কালেকশন আছে, তেমনি উনি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং উনি ছিলেন একজন সরকারি কর্মী। তার সাথে পরিচয় করাবো। বিভিন্ন দেশ বিদেশ উনি ভ্রমণ করেছেন। বিভিন্ন ফল নিয়ে ওনার কাজ হচ্ছে। ওনার কাছে বহু মানুষ ভিজিট করছেন। দেখুন তার সেই প্রতিফলক। এখানে দেখুন ডন সাহেব আছেন। এই যে ডন সাহেব, যিনি ড্রাগন টনিক আবিষ্কার করেছেন, উনি ভ্রমণ করেন এই দিব্যেন্দুবাবুর বাগানে। ওনার সাথে দেখুন রামদেবের ছবি, রামদেব স্যারও এখানে এসেছেন। আরও অন্যান্য দেখুন বিভিন্ন কৃষিবিদ থেকে শুরু করে বিডিও স্যার, স্থানীয় বিভিন্ন মানুষ ওনার এখানে ভ্রমণ করেন, এখানে থাকেন এবং কৃষিকাজকে সমগ্র জায়গায় ছড়িয়ে দিতে ওনার যে প্রচেষ্টা, তা কিন্তু হয়তো দু কথায় বলে শেষ করা যাবে না। এখানে বিভিন্ন ফুল ফল সবজির কালেকশন আছে। এইখানটাতে দেখাবো। এখানে ওনার বাড়ি, গেস্ট হাউসও বলতে পারেন। বাইরের থেকে যারা আসেন তারা এখানে থেকে তার সমস্ত কিছু ভ্রমণ করেন এবং চতুর্দিকে সেটা ছড়িয়ে দেন। এইখানটা একটা বলতে পারেন টি হাউস। এখানে টি কফি পানের সাথে সাথে এখানে দেখুন তার স্মৃতি এখানে কিন্তু ছড়িয়ে আছে। এখানে ওনার ছেলেও, উনিও সরকারি টিচার। এখানে দেখুন বিভিন্ন অভিনেতার ছবি। এখানে ডন সাহেবের ছবি, যিনি আমাদের রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিচ্ছেন। ওনার ছেলে এবং বিমান বসু এখানে ভ্রমণ করেছেন। সমস্ত কিন্তু এখানে স্মৃতি জল করছে। দেখুন ওনার ছবির পাশে আরও একজন আছেন বিশিষ্ট ব্যক্তি, বিমান বসু আচ্ছা। এইখানে দেখুন এটাও বিমান বসুর ছবি। এখানে আছে জ্যোতি বসু, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেখুন সমস্ত ছবি কিন্তু এখানে স্মৃতি হয়ে আছে। এই দিকটাতে দেখাবো আপনাদের যে সাংস্কৃতিক মঞ্চ। উনি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ এবং ওনার মধ্যে যে এত কিছু বিষয় আছে, ওনার সাথে না কথা বললে, ওনাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এখানে দেখুন সংস্কৃতি মঞ্চ। উনি থিয়েটার প্রেমী মানুষ। উনি কলকাতা থেকে বিভিন্ন থিয়েটার গ্রুপ, থিয়েটার দল এখানে এসে থিয়েটার করে যান। সমস্ত কিছুই উনি দেখাশোনা করেন। এই দিকটাতে মানুষের বসার জায়গা, আর এই দিকটা একদম সুন্দরভাবে সাজানো, যেন মনে হবে বাংলাদেশের কৃষি মেলাতে এসে গেছি, সেইভাবে সাজানো। আর বিভিন্ন ফলের গাছ তো আছে, কিছু কিছু দেখাবো। এখানে দেখুন ড্রাগন ফলের সাইজ দেখুন কত বড়। এইগুলো বলছি স্যার, এগুলো কত সাইজ হবে বলুন না?
এই ড্রাগন ফলগুলো মোটামুটি 600 থেকে 700 গ্রাম ওজন হবে। এটাও এক ধরনের ড্রাগন, এটা হলুদ কালার। এটা বিভিন্ন বিদেশি ফল নিয়ে ওনার কালচার, বিভিন্ন দেশে উনি যান, থাইল্যান্ড থেকে শুরু করে হ্যাঁ ভিয়েতনাম, বাংলাদেশ, বিভিন্ন কৃষি মেলা বলুন, বিভিন্ন জায়গায় কোনো নতুন ভ্যারাইটি সংগ্রহের জন্য উনি কিন্তু দেশ বিদেশে ছুটে যান। এখানে যিনি থাকেন, বলছি স্যার আপনারা একটু পরিচয় দেন না। হ্যাঁ, আমি পার্থ বিশ্বাস। হ্যাঁ, নমস্কার, আমি হ্যাঁ। পার্থ বিশ্বাস, এখানকার ম্যানেজার। হ্যাঁ, উনি ম্যানেজার। তো বিশেষ ইম্পর্টেন্ট দায়িত্ব কিছু কুরিয়ারের মাল, হ্যাঁ, এগুলো আমার অনলাইনে পাঠাতে হয় হ্যাঁ, এবং বিল টিল করতে হয়, হ্যাঁ। জাস্ট এই। এখান থেকে অনলাইনে গাছ পাওয়া যায়, ওনারা সেই ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করে দেন। এখানে যে বিভিন্ন সব গাছ। আচ্ছা, পরিচয়, হ্যাঁ পরিচয় করাবো আপনাদের এই নার্সারির যিনি ওনার, তার সাথে। ওই যে হ্যাঁ স্যার, আপনার একটু পরিচয় সংক্ষিপ্তভাবে একটু দেন। পরিচয়, আমি একজন কৃষিজীবী কৃষক। আমাদের রানাঘাট 2 নম্বর ব্লকে আমাদের বাড়ি। হ্যাঁ, আমি এগ্রিকালচার নিয়ে ডিপ্লোমা করেছি, তারপরে ডাক বিভাগে চাকরি করতাম। আচ্ছা। 32 বছর চাকরি করেছি, এখন হ্যাঁ। অবসর হ্যাঁ। লাইফ কাটাচ্ছি। হ্যাঁ, আমার শখ ছিল মানুষের এগ্রিকালচার যখন করেছিলাম তখনই আমাদের স্যারের আবেদন হ্যাঁ, যে অন্নদাতারা, অন্নহীন, তারপর অসহায়, হ্যাঁ। তাদেরকে সাহায্য করো, অর্থাৎ নতুন নতুন লাভজনক ফসল নিয়ে এসে তাদের কাছে তুলে ধরো। কৃষকদের পাশে হ্যাঁ, থেকে এটাকে পাশে আরো থেকে। তাদের এইটা হচ্ছে আমার মূল কাছে তুলে ধরা। লক্ষ্য উদ্দেশ্য। সেই হিসেবেই আমি এটা নমুনা হিসেবে দেখানোর চেষ্টা, যে হ্যাঁ। প্রচলিত যে চাষ করতে হলে প্রথমে লেবার লাগে, সার হ্যাঁ, লাগে, হ্যাঁ, ওষুধ হ্যাঁ, লাগে, জল লাগে, বীজ লাগে, লাঙল লাগে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। একদম। তারপরে যে ফসলটা চাষি ঘরে তুলে নিয়ে এসে তার সেটা সঠিক মূল্য পায় না, সঠিক মূল্য পায় না। যার ফলে খুব অলাভজনক হয়ে গেছে চাষ। হ্যাঁ, চাষি ছেলে চাষি হতে চায় না, না। তারা এইচডিও বিডিও হবে, চাকরি করবে, হ্যাঁ, চাষ হ্যাঁ, করবে একদম, না। একদম। কিন্তু চাষ হচ্ছে শ্রেষ্ঠ পেশা, হ্যাঁ। কেন অন্নদাতা যতই টাকা পয়সা রোজগার করুক, কেউ কিন্তু টাকা পয়সা খায় না, খায় কি না, ডাল না। ভাত একদম, একদম। তরকারি। হ্যাঁ, তারা তৈরি করে ওই যাদের পায়ে জুতো নেই, পরনে কাপড় নেই, অন্নদাতা, অন্নহীন কৃষক। হ্যাঁ, তা সেই কৃষকই হচ্ছে শ্রেষ্ঠ একজোড়া জীবিকা, যে অন্নদাতা মানুষকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ। আমি সেই ভাবনা থেকে আমি নার্সারি তৈরি। আচ্ছা, তারপরে এটা সেই সাথে সাথে আমাদের মানে সময় এত বদলাচ্ছে, আমাদের যে মানে ছোটদের বিশেষ করে যে নতুনভাবে আক্রমণ শুরু হয়েছে, যে সাংস্কৃতিক দিক হ্যাঁ, আজকে ভয়ানক সংকটে, বিশ্ব সংকট। আমি প্রত্যেক বছরে আমি 5000 বৃক্ষরোপণ করতে চাই। এবার যে ইলেকশন হলো, আমরা এখানে মহকুমা শাসক অনুরোধ করলাম যে 721টা বুথ আছে, 3টে করে চারা যদি একটা স্কুলে লাগানো যায়, হ্যাঁ, তাহলে 2500 চারা বসানো যায়। সেই চারা বসানোর আমি ব্যবস্থা করেছি। আবার যারা রক্তদান শিবির করে বেড়ায় তাদেরকে বলি যে যারা রক্তদান করতে যায় তাদের একটা করে চারা ভাই দিও, হ্যাঁ। ফ্রিতে দিও। এইভাবে যদি গাছ একটু বাড়ে, অবশ্যই, অবশ্যই। এটা গাছ লাগানো একটা উচিত। আর আমাদের সাংস্কৃতিকও বাঁচিয়ে রাখা উচিত। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, একদম, সুকান্ত মানুষ একদম। ভুলেই যাচ্ছে। আমি এখানে সেই 25শে বৈশাখ থেকে শুরু করে হ্যাঁ, এখানে, হ্যাঁ, সমস্ত অনুষ্ঠানগুলো এখানে করা হয়। পয়লা বৈশাখ, হ্যাঁ, 22শে শ্রাবণ, বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ। এ বাদেও বসন্ত উৎসব, এই তারপরে কলকাতার যত ভালো ভালো থিয়েটার, বাংলাদেশ, দিল্লির এই থিয়েটারগুলো নিয়ে আমি একটা থিয়েটার উৎসব করি। যে থিয়েটারটা সত্যি শক্তিশালী মাধ্যম, মানুষ নিজেকে নিজে চেনা যায়, হুম, মানুষকে চেনা যায়। এই আমার প্রধান প্রেম ভালোবাসার থিয়েটার। তারপরে তার সাথে আর অন্যান্যগুলো আছে। আবার এখান থেকে গৌতম ঘোষ মহাশয় আসছেন সস্ত্রীক, এখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল ৩রা নভেম্বর করবো। সারাদিন খাওয়া দাওয়া হবে, বিনা পয়সা আপনারা আসবেন। গৌতম ঘোষের সব সিনেমাগুলো আমরা এখানে দেখাবো। এটা আছে। সেই সাথে সাথে আমার গেস্ট হাউস আছে, এখানে প্রায় 12টা রুম আছে। এখানে যেমনি আমাদের কলকাতাতে বিশিষ্ট লোকজনেরা এসছেন, বাঁকুড়ার ডিএম, নদিয়ার ডিএম, এসডিও, এরাও এসছেন। আবার আমাদের মাননীয় বিমান বসু মহাশয়, উনিও এখানে এসছেন এই রিসোর্টে। একসাথে এখানে সুইমিং পুল রয়েছে, চান করার আগে খাবার দাবার রয়েছে, থাকার সেমিনার। আর আমাদের এখানে হাঁস আছে, মুরগি আছে, মাছ আছে, সবজি আছে, গরু আছে। একটা গরু তো 4 কিলো করে দুধ হয়। তা আমরা গেস্টদের এইখানকার খাবার দিয়েই তাদেরকে খাওয়াতে চাই। তো অনেক আসে, কলকাতায় 2-1 দিন থাকে। এখানে গাছবাড়ি আছে, গাছের উপরে 20 ফুট উপরে অন্তত 4 জনা 3 জনা থাকা যেতে পারে। ওখানে বাথরুম আছে।
এইভাবে চেষ্টা করেছি মানুষকে একটু বিনোদন দিতে। হ্যাঁ, শুধু কৃষিকাজকেই নয়, উনি সংস্কৃতির জগৎকেও মানুষের সাথে তুলে ধরতে চান, সেই সাথে মানুষ যাতে গতানুগতিক জীবনের একঘেয়েমি থেকে এখানে এসে কিছুটা মুক্তির স্বাদ পান, সেই ব্যবস্থা ওনার এখানে সমস্ত কিছু করা আছে। এখানে যেমন আপনারা গাছ বাড়ি দেখতে পাবেন, সেখানে কৃষিকাজের যেমন সমস্ত বিষয় এখানে আছে। কৃষিকাজের বিভিন্ন উপকরণ যেমন এখান থেকে পাওয়া যায়, গাছ থেকে গাছের খাবার, গাছের ওষুধ, সার, সেই সাথে বিভিন্ন পশুপালন এখানে করা হয়ে থাকে। এখানে দেখুন বিশিষ্ট অতিথি যারা এসেছেন তাদের এখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হ্যাঁ। অনেকবার এসছেন এখানটায়। সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন থেকে শুরু করে আপনি এখানে যে মাননীয় বিমান বসু মহাশয়, হ্যাঁ, এই গৌতম হালদার যখন বিয়ে হয় 1997 সালে, হ্যাঁ, বিয়ের পরপরই এই যে গৌতম হালদার বাবা এই সোহিনী হ্যাঁ, সেনগুপ্ত, ইনি ছিলেন এই যে গৌতম হালদার। হ্যাঁ, গৌতম হালদার, তারপরে এখানে ব্রাত্য বসু হ্যাঁ, এসছেন। ব্রাত্য বসু মহাশয় এসেছেন এখানে। তারপরে ডাউকিনি কোয়ালি, আলজেরিয়ার বিখ্যাত সায়েন্টিস্ট, দিল্লিতে আচ্ছা, আচ্ছা। একটা সেমিনারে এসেছিলেন। হ্যাঁ, তারপরে বাবা রামদেবজি যে প্রধান শিষ্যরা হ্যাঁ, এখানে হ্যাঁ, এসেছেন। রামদেবজির হ্যাঁ, শিষ্যরা এখানে সব ভ্রমণ করে এসেছেন। গেছেন। আচ্ছা, তারপরে ওদিকে আছে সাতলিকা সেনগুপ্ত। আর এইদিকেও দেখুন বিশিষ্ট মানুষ যারা ভ্রমণ করেছেন, উনি সব স্মৃতি এখানে কিন্তু সংগ্রহ করে রেখেছেন। সব নয়, সৌমিত্র চ্যাটার্জি দুবার এসেছে, তার আচ্ছা, আচ্ছা। কিন্তু এখানে রাখা হয়নি। হ্যাঁ, আচ্ছা। বেশিরভাগ হ্যাঁ, কিছুই এই উনি যে ক্যামেরা বন্দি সাতলিকা- করে রেখেছেন এগুলো। সাতলিকা সেনগুপ্ত উনি মারা গেলেন কয়েকদিন আগে। হ্যাঁ, ওই যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, হ্যাঁ, ওই গৌতম হালদার, গৌতম এই হালদার। যে সোহিনী 1997 সালে 4 ডিসেম্বর বিয়ে হলো, তার পরপরই এসেছিলেন। আচ্ছা, আচ্ছা, সোহিনী। আচ্ছা, হ্যাঁ, সোহিনী। আর আমাদের এখানে বাদল চন্দ্র মণ্ডল হ্যাঁ। নির্মল গ্রাম পুরস্কার পেয়েছে 2006 সালে, আমাদের অঞ্চল প্রধান। আচ্ছা, আচ্ছা, ইনি আচ্ছা, এখানে 52 বিঘা বাগান আছে, আচ্ছা, দর্শনীয় বাগান, আচ্ছা। ডাউনফল আছে 5.6 বিঘা, সব হ্যাঁ, আছে। হ্যাঁ, এই বিশিষ্ট লোকজনেরা আমার এখানে আসেন। আর এখানে শীতের সময় তো পিকনিক হয়, এখানে পিকনিক হয়, গার্ডেন রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং কি শীতের মরশুমে এখানে মানুষ পিকনিক করতেও আসেন। উনি যেভাবে বাগান সাজিয়ে রেখেছেন তাতে অনেক মানুষ এখানে এসে খুশি হন। সামনে আমরা দেখতে পাবো ওনার গাছবাড়ি, সেখানেও একটা সুন্দর ওনার শিল্পকর্মের বা শিল্পী মনের পরিচয়, কিন্তু সেটাও একটা হয়তো ক্যামেরার এই স্বল্প পরিসরে বা স্বল্প সময় সব কিছু তুলে ধরা সম্ভব না। যদি আপনারা ওনার সাথে পরিচয় করেন, আমার মনে হয় আপনাদের জীবনের অনেক কিছু বিষয় জানতে পারবেন এবং শিখতে পারবেন। আসলে মানুষের থেকে শিক্ষার তো আর ঊর্ধ্বে কিছু হয় না। বই পড়ে আমরা কতটা শিখি এটা বলুন। ভ্যানিলা গাছ, যে ভ্যানিলা সেন্ট তৈরি হয়। হ্যাঁ, এটা বাইব্যাক পলিসিতে লাগিয়েছি, আগামীবারই ফল দেবে। আচ্ছা, এটা 2000 টাকা কেজি কাঁচাটাই নিয়ে যাবে, ভ্যানিলা? করলে 40,000 টাকা কেজি ভ্যানিলা গাছ। আচ্ছা, 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 আচ্ছা। এইসব ভ্যানিলা, ওখানে অনেক ভ্যানিলা লাগিয়েছি। কিন্তু বলছি স্যার, ভ্যানিলা এই যে একটু ছায়া মরশুম, এতে ওদের অসুবিধা হবে না? ছায়াতে হয়, এটা ছায়াতেই হয়। রোদ হয় না, ছায়াতে হয়। এই যে ভ্যানিলা, আচ্ছা, এই যে ভ্যানিলা গাছ। হ্যাঁ, আর এখানে আমার কোয়েল পাখি আছে, আচ্ছা, আচ্ছা। টার্কি আছে, ব্ল্যাক, সব পাখিগুলো আছে। বিভিন্ন ধরনের পাখির এখানে সংগ্রহশালা আছে, এবং কোয়েল, মাংস টার্কি। দেখুন এগুলো দেখাবো, এই যে এখানে এগুলো আমরা বাচ্চা তৈরি করছি, বাচ্চা বিক্রি করছি। আর ওই এখানে বাচ্চাটা দেখুন, হ্যাঁ, এখানে এগুলো এটা কোয়েল করকনাথ আছে, কোয়েল আছে, করকনাথ আছে, টার্কি আছে, সব করকনাথ, আছে। কোয়েল, টার্কি। সেই দিকটাতে দেখুন টার্কি, হ্যাঁ। ক্যামেরাতে আর অত এখানে যথার্থ আছে- দেখাতে পাচ্ছি না। ওইগুলো টার্কি আছে, এখানে কোয়েলের বাচ্চা আছে। টার্কি ওখানে আছে বড় বড়, 10 কিলো 8 কিলো হয়ে গেছে। আর এইটা ওনার গাছবাড়ি। দেখুন এটা প্রায় দোতলা। 2 তলা গাছবাড়ি করা আছে, এখানে সমস্ত রকমের সুবিধা আছে। দুজন মানুষ অনায়াসে এখানে থাকতে পারেন, গাছের উপর দিয়ে এই বাড়িটা তৈরি করা। সামনে দেখুন স্যার, ওগুলো কি মেহগনি গাছ? না, এটা লম্বু গাছ। এগুলো লম্বু গাছ, দুপাশে দুটো লম্বু গাছ, তার মধ্যখানে এই বাড়িটা। অনেক ইউনিক ভ্যারাইটি নিয়ে উনি কাজ করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছেন শুধুমাত্র গাছ আনার জন্য। গাছকে ভালোবেসে মানুষ এত কিছু করতে পারে, এগুলো সেই মানুষের সাথে হয়তো ওনার সাথে না পরিচয় হলে আমি এগুলো জানতেই পারতাম না। আমি তো সামান্য বাঁকুড়ার থেকে এখানে ছুটে এসেছি, মাত্র 200 কিলোমিটার পথ। উনি হয়তো 1000 কিলোমিটারও হাজার কিলোমিটার থেকে বেশি দূরে গিয়ে গাছ সংগ্রহ করেছেন। সেই গাছ আমাদের এলাকায় কৃষিজীবী মানুষ যাতে বিকল্প চাষের সন্ধান পায়, তার জন্য উনি সেগুলো ছড়িয়ে দিচ্ছেন আমাদের মাঝে। ওনার জমিতে উনি ফসল করে আমাদেরকে দেখাচ্ছেন, যাতে আমরা উৎসাহ বোধ করি এবং সেখান থেকে নিয়ে নিজেরা সঠিকভাবে আমরা চাষ করতে পারি, নিজেদের
আয়কে যাতে আমরা বাড়াতে পারি সেই বিষয়েও কিন্তু ওনার একটা প্রচেষ্টা। দেখুন ড্রাগনের, সিয়াম রেড দেখুন, এইটুকু জায়গায় হাফ কাঠা জায়গায় হ্যাঁ অন্তত 500-র উপরে ফুল এসে, এই 500-র উপরে। এই ড্রাগনটা সিয়াম রেড সিয়াম সবচেয়ে ভালো ড্রাগনের জাত এটাই, উনি সেভাবে আমাকে বলছেন। এটা হাফ কাঠা মতো জায়গা। কিভাবে লাগিয়েছেন গাছগুলো দেখুন, পিলার টু পিলারে গাছ আছে, এবং তাছাড়া পিলারের ফাঁকে ফাঁকে যে জায়গাটা সেটা তো উনি ব্যবহার করেছেন। মাঝে স্যার কি দেওয়া আছে, রড দেওয়া আছে, হ্যাঁ, মাঝে এই পাইপটা দেওয়া আছে, দেখুন এই পাইপটা দেওয়া রয়েছে, তাতে করে গাছগুলো আর চারদিকে গোড়াগড়ি যাবে না। এইখানটাতে মাছের কিছু, এখানে দেশি পুঁটি মাছ, দেশি ট্যাংরা মাছ আছে, দেশি মাগুর মাছ, হ্যাঁ আর এমনি রুই কাতলা, মৃগেল কিছু আছে। এখানে ক্যাটফিশের বেশ কিছু হ্যাঁ, সংগ্রহ আছে, তার সঙ্গে দেশি পুঁটি, দেশি মাগুর, মূলত দেশীয় জাতগুলোকে উনি তুলে ধরার চেষ্টা করছেন, যাতে এই প্রজাতির মাছগুলো আমাদের জীবন থেকে বা আমাদের খাদ্য তালিকা থেকে হারিয়ে না যায়। সেই বিষয়টাও কিন্তু ওনার একটা লক্ষণীয় বিষয়। এখানে দেখুন আমাদের দেশীয় হাঁস আছে, এটা কিন্তু দেশীয় হাঁস। আর এইখানটাতে দেখাবো টার্কি মুরগির বেশ কিছু টার্কি আছে, এই দেখুন, হ্যাঁ টার্কির বেশ কতগুলো সংগ্রহ টার্কি আছে। এই দিকটাতে করকনাথ আছে, করকনাথ কালো মুরগি, যেটা করকনাথ যেটা কালো মুরগি সেটা। এটা গিনি ফাউল আছে, চীনা মুরগি। বলছি স্যার এদের ডিম বা বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। ওগুলো কিভাবে এগুলো বিক্রি করেন টার্কির? এটা টার্কির একদিনে 200 টাকা, আর বড় হয়ে গেলে একটু। আচ্ছা, আচ্ছা, গিনি ফাউল আছে, এটা গিনি চীনা ফাউল। মুরগি বা গিনি ফাউল। আর এই বড়টা স্যার? ওটা বড়টা দেশি মুরগি, ওই ব্রয়লার মুরগি, ডিম পাড়া মুরগি। আচ্ছা এইটা গিনি ফাউল, এইটা? হ্যাঁ, গিনি ফাউল, ওই যে ওই উপরে উঠে আছে। আচ্ছা গিনি ফল এটা, এই যে উপরে ওরা বসে আছে, আমি সঠিক দেখাতে পাচ্ছি না। আর এটা আছে পিগ রোস্টার চিকেন, এটা প্রচুর ডিম দেয়। এই মুরগির জাতটা এটা পিগ রোস্টার চিকেন, এরা প্রচুর ডিম পাড়ে। দেখুন ওই যে একটা ডিম পেড়েছে, কি বড় সাইজের ডিম, এখানে হয়তো অতটা দেখানো যাচ্ছে না। ফিলিপিন্সের আখ। আর ফিলিপিন্সের আখ অনেকেই হয়তো আপনারা ভিডিওতে দেখে থাকবেন, এটা দেখুন ফিলিপিন্সের আখ, খুব লম্বা এবং বড় লম্বা হয়ে গেছে এবং মোটা। দেখুন আখটা কিন্তু খুব যথেষ্ট মোটা খুব রসালো এবং রসালো। এটা স্যার চারা আছে আপনার কাছে? আর চারা আছে। আসলে ওনার সমস্ত প্রচেষ্টার মূলে কিন্তু একটা সৎ চিন্তা ভাবনা রয়েছে। সমাজের যারা কৃষিকাজের সাথে যুক্ত তারাই আজ অবহেলিত, এবং তাদেরই রুজি রোজগার মানে তলানিতে গিয়ে ঠিকেছে। তারা যেসব ফল ফসল উৎপন্ন করেন তার যথার্থ মূল্য পান না। গতানুগতিক কৃষিকাজ করে আজ চাষি মানুষ লসের সম্মুখীন হচ্ছেন। সেই জায়গা থেকে মানুষ যাতে বিকল্প চাষকে অবলম্বন করে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, সেই বিষয়ে কিন্তু ওনার কাজ। আসামের এই একটা কলা গাছ আছে, যেটা আসামের কলা, মালভোগ, এটার নাম মালভোগ, আসামের মালভোগ। ওই যে কাঁদি এসে দুটো কান্দি এসে গেছে, খুব সুস্বাদু কলা। কাঁঠাল, আচ্ছা এবার 40টা কাঁঠাল হয়েছিল। এটা কি স্যার সেই মানে থাইল্যান্ডের যে কাঁঠাল, 12 মাসি কাঁঠাল? ফরমাসি কাঁঠাল। আচ্ছা এটা থাইল্যান্ডের 12 মাসি কাঁঠাল। এই ছোট গাছটাতেই অনেক ফল এসেছিল। এবার আমরা 40টা ফল পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগা গোড়া এই এখনো ফল রয়েছে, এটা হ্যাঁ, মনে হ্যাঁ। দেখে গেছে। বলছি স্যার এটাতে এরপর আবার ফল আসবে? হ্যাঁ, আবার আসবে, ভাদ্র মাস থেকে আসবে। এটা উনি বলছেন যে ভাদ্র মাস থেকে আবার এই গাছটাতে ফল আসবে। এই কাটিমো নাম, একবার ফলন হয়ে গেছে, আরেকবার এই যে ধরেছে। এই যে দেখুন কাটিমনের এটা অফ সিজনের একটি ফল। এটা পাকবে স্যার কখন? এটা এই পাকবে আর মাসখানেক পর পাকবে। মোটামুটি এটা শ্রাবণ আষাঢ় মাস, শ্রাবণ ভাদ্র মাসকে এটা ফলটা পাকবে। কোনটা? এটা লংগান আশফল, এটা লাল ভ্যারাইটি লংগান। আচ্ছা এটা লং রুবি লঙ্গান যেটা, সেটা এইটা, এই যে তার ফল আছে রুবি লঙ্গান। বলছি স্যার এই রুবি লঙ্গানের চারা হবে? ওটা লাভজনক নয়, আমার চারা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুবি লঙ্ঘনটা অনেকেই চাইছেন না, কারণ সেটা সঠিক মিষ্টতা এবং স্বাদটা সঠিক নয়, ফলনেরও কিছু তফাৎ হয়, এই জন্য অনেকে চাইছেন এটাকে
মানে হয়তো বাদ দিতে। এবার ওইটা ওইটা আচ্ছা, বলছি স্যার ওটা চারা হবে? ওটা কি দাম আছে স্যার বিদেশ? সেই আম আছে না, সেই কাঠমোন আম, হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল ফল বলে, এই টক ফল। আচ্ছা আচ্ছা, বলছি স্যার আতারের চারা কি দাম হবে? দামটা আমি জানি না, ওরা জানে। আচ্ছা এই চন্দন, হ্যাঁ হ্যাঁ চন্দন গাছ সবই পার্সোনালি হ্যাঁ, সব হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, এটা কলাম বলে, ব্যানানা ম্যাঙ্গো। বেনানা ম্যাঙ্গো অনেকটা লম্বা আমটা, আর একটু লম্বা। প্যাকেটিং করা আছে। মাঝখানে ইয়েটা রয়েছে না, এই সেই পিঙ্ক কাঁঠাল, দেখুন পাকলে কিন্তু এরকম হয়, বেশ শক্ত কাঁঠালটা। এই যে দেখুন, আঠা নেই কিন্তু, খুবই কম আঠা, মিষ্টিও কিন্তু খুব দুর্দান্ত মিষ্টি আছে, কিন্তু এই কাঁঠালটা পাকতে চায় না। দেখুন পদ্ম, এগুলোতে পদ্ম আছে, এগুলোতে কলা আছে। এখানে লঙ্ঘন একটা দেখাবো, দেখুন লঙ্ঘন ফলে আছে, এই যে দেখুন, এই যে লঙ্ঘন, এই যে লঙ্ঘন, এটা একটা ভালো ভ্যারাইটি লঙ্ঘনের। হ্যাঁ, পাখিতে খেয়ে নিয়েছে ফল। এই যে এই গাছটাতে কতগুলো মালটা ধরেছে দেখুন, এই ছোটো গাছটাতে। সাংস্কৃতিক মঞ্চ এটা, দেখুন কীভাবে গাছকে কীভাবে সাজিয়ে রাখা হয়েছে, ফুল দিয়ে সুন্দর করে মঞ্চ করে গাছকে সাজানো। হ্যাঁ, এইভাবে দেখুন একটা গাছ পিলার করে, এটা দেখুন সবচেয়ে আরেকটা ওনার মধ্যে যে একটা বড় গুণ দেখেছি, এত মানুষ ওনাকে ফোন করছেন, উনি কিন্তু কারোর উপর কোনো বিরক্তি বোধ নেই, ফোন অফ করেন না, এবং ফাঁকা থাকলে উনি প্রত্যেকটা ফোন রিসিভ করছেন। এটা একটা বড় গুণ, মানে সবার মধ্যে যে কিছু ছড়িয়ে দিতে হবে এই মানসিকতা কিন্তু ওনার মধ্যে আমি লক্ষ্য করছি। উনি যেভাবে ব্যস্ততার মধ্যে দিন কাটান, বা ওনার প্রত্যেকটা মুহূর্ত যেভাবে ব্যস্ততায় কাটে, তাতে করে হয়তো এত মানুষকে সময় দেওয়া, ফোন ধরাটাও একটা খুবই চাপের বিষয়। প্রত্যেকের উত্তর উনি হাসি মুখে দিচ্ছেন। আমি কাছে থেকেই দেখেছি, অনেকগুলো ফোন এসছে আমার সাথে কথা বলতে বলতে, অনেক কিছু বিষয় ওনার কাছে আমি শুনেছি। ওনার এই বাগানের পরিকল্পনা কিভাবে উনি করেছেন, ওনাদের আদি বাড়ি ছিল বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে কিভাবে এখানে আসা, এবং তাদের পূর্বপুরুষদের বা তার বাবাই যে জমিগুলো সংগ্রহ করেছিলেন, সেই জমিগুলোকে বাঁচিয়ে রাখা, এবং সেই জমিগুলোর মাধ্যমে কিছু বিকল্পে কিছু চাষ করে আমাদের সমাজকে উপহার দেওয়া, সমাজের মানুষকে নতুন পথের দিশা দেখানো, সেটা কিন্তু উনি করে যাচ্ছেন। অবসর জীবনে এসেও এখন শুধুমাত্র উনি এখানেই কাজ করছেন। এই নার্সারি একটা ওনার জন্য আশ্রম, সেই আশ্রমে থেকে উনি সমস্ত কিছু দেখছেন এবং সবাইকে সঠিক দিশা দেখাচ্ছেন। এই যে দেখুন, এগুলো লঙ্ঘনের বীজ, লঙ্ঘনের বীজ। এরপরে নিয়ে যাবো সেই লঙ্ঘনের বাগান। লঙ্ঘন হারভেস্ট হয়ে গেছে, কিছু কিছু ফল আছে। প্রোগ্রামটা হলো বসন্ত উৎসব, প্রতুল মুখার্জি এসেছিল। হ্যাঁ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে 24শে মার্চ 2024। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা সব এসেছিলেন। এখানটাতে গোলাপের চারা তৈরি হচ্ছে এখানটাতে। হ্যাঁ, এখানে এসে এই যে গোলাপের কাঠিগুলো সব এখানে রাখা আছে।
কি চারা তৈরি হচ্ছে দাদা? চারা না, নষ্ট হয়ে গেছে চারা, ঝাড়া একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাটিটা সংগ্রহ করে নিচ্ছে। দেখুন পাটের ক্ষেত, নদিয়া জেলা মানে পাট, পাট চাষ করেন মানুষ। এই পাট চাষে কিন্তু লাভ খুব একটা নেই, কৃষক মানুষ এতে কিন্তু লসের সম্মুখীন হন। কাজেই বিকল্প চাষ করে চাষিরা যাতে সঠিক উপার্জন করতে পারেন, তার জন্যই কিন্তু বিভিন্ন বিদেশি ভ্যারাইটি গাছগুলো নিয়ে স্যার কাজ করে যাচ্ছেন। এখানে দেখুন গোলাপের চারা তৈরি হচ্ছে, ওই যে ওখানে দেখালাম মানুষ গোলাপের চারা তৈরি করছে বিক্রির জন্য। গোলাপের চারা, এই যে গোলাপ, পুরো মাঠ, সমতল মাঠ, বিভিন্ন ধরনের গাছালি আছে এখানে। এই দিকটাতে আছে রজনীগন্ধার ক্ষেত, পুরো রজনীগন্ধা, এখানে গাঁদা ফুল। ও দাদা এটা কি গাঁদা? এটা গরম গাঁদা বলে, গরমের। এটা দুর্গাপুজোয় প্রচুর ফলন হবে, দুর্গাপুজো, কালী পুজো। আচ্ছা আচ্ছা, এটা গরমের গাঁদা, এটার জাতটা কি? গরম গাঁদা বলে, গাঁদা 12 মাস হয়। হ্যাঁ 12 মাস তো হয়। গরমকালে আষাঢ় মাস দেখুন ধানও রোপণ হয়েছে, মানুষ ধান করেছে। স্যার কিন্তু যথেষ্ট সময় দিচ্ছেন আমাকে, দেখুন এত ব্যস্ততার মাঝেও আবার এত দূরে নিয়ে এসছেন আমাকে বাগান ভিজিট করাতে হেঁটে। এখনই উনি বেরিয়ে যাবেন আরও বাইরে। গতকালও উনি ভিজিট করেছেন বর্ধমান, আবার সামনে উনি বলছেন কৃষি মেলার উদ্দেশ্যে বাংলাদেশ যাবেন। এই কাদা জমির মাঝেও এতটা পরিশ্রম করে, এতটা এভাবে রিস্ক নিয়ে আমাকে সময় দিয়ে ওনার বিষয়গুলো, ওনার প্রজেক্ট তুলে ধরছেন। জয় শিব শম্ভু, জয় শিব। স্যার আসতে তো শুনিয়ে দিতে হবে স্যার, কিছু করার নেই। যে কাদা তাতে জুতো খুলেই আমাদেরকে যেতে হচ্ছে। দেখুন কাদার উপর দিয়ে জুতো খুলেই যাচ্ছি, স্যারও কিন্তু জুতো খুলে যাচ্ছেন। তো কাদায় প্রচুর কাদা দেখতে পাচ্ছেন, একটুতে স্লিপ করে গেলে কাদায় পড়ে যাবে। উনি বলতে চাইছেন মালটাটার দাম তুলনামূলক কম হচ্ছে, লঙ্ঘনটাতে দাম, লঙ্ঘনটা ভালো হচ্ছে, লঙ্ঘনটা ভালো হচ্ছে আর এবং মূল্যটাও ঠিক আছে। ড্রাগনটা ভালো হচ্ছে, ড্রাগন করব। হ্যাঁ, উনি ড্রাগন এবং লঙ্ঘনটার উপরে বিশেষ জোর দিতে বলছেন। আর অ্যাভোকাডো আর ম্যাকাডেমিয়া নাটস, তার সাথে অ্যাভোকাডো এবং ম্যাকাডেমিয়া নাটস বলে একটি ফল, বিদেশি ফল, সেটিও করব। সেটারও সম্ভাবনা উনি দেখছেন। এই সেই ওনার লঙ্ঘনের বাগান, দেখুন ফল হারভেস্ট হয়ে গেছে, কিছুদিন আগে গাছ ভর্তি ফল ছিল। সব ডাল কেটে কেটে নিয়ে গেছি। এই ডালগুলো কেটে কি কলম বেঁধেছেন? না, এগুলো ফল ছিল। ফলগুলোকে লিচুর যেমন ডাল সমেত হারভেস্ট করতে হয়, এরও সেরকম। এই যে লঙ্ঘন, দেখুন ফল, এই যে লঙ্ঘন আমি দেখাচ্ছি, এগুলো হারভেস্ট হয়ে গেছে। এটা 15 কিলো ফল হয়েছিল। আচ্ছা একটা খেয়ে দেখুন আপনি কিরকম ফল খেতে। আচ্ছা আচ্ছা, এই যে ফল দেখতেই পাচ্ছেন কি সুন্দর এর শ্বাস আর মিষ্টিটা। আমি এর কীরকম আমি টেস্ট করে জানাচ্ছি আপনাদের। মিষ্টি, দুর্দান্ত মিষ্টি, আর শ্বাসটা তুলনামূলক অনেক বড়, বীজটা ছোট।
এই যে বীজটা, ওই স্যার এই লঙ্গনটার জাত কি? এর ভিতরে ডায়মন্ড রিভার আছে, পৃথিবীতে যত ফল আছে ডায়মন্ড রিভার সবচেয়ে ভালো। আচ্ছা। এটা থাইল্যান্ডের। হ্যাঁ আর তারপরে যে আর একটা আছে SSB1 গ্যাঙ্গেস রিভার হ্যাঁ, মিক্স ভ্যারাইটি। এই দেখুন কত বড় বড় ফল। কিন্তু এটা কোনটা কি গাছ সেটা এই মুহূর্তে বলা সম্ভব হয় না। না, সবগুলো যে বড় ভ্যারাইটি তার প্রমাণ এই যে হ্যাঁ, দেখুন কি আচ্ছা সাইজ। আচ্ছা 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 আচ্ছা। আর বীজটা দেখুন কত ফল, এই যে এই হচ্ছে বীজ। বীজটা তুলনামূলক ছোট, একদম ছোট। বীজটা আর ছোট। ফলটা কি চিনির মতো মিষ্টি না? হ্যাঁ, ফলটা চিনির মতো মিষ্টি। দারুণ মিষ্টি। এই দেখুন এর শ্বাসটা দেখুন, এই শ্বাসটা যথেষ্ট হ্যাঁ। আর বড় বীজটা দেখুন শ্বাস, কত যা পড়ে গেল। বীজটা দেখানো যেতেই পারে। এই যে দেখুন ভিতরে কালো কালো চোখের মতো দেখাচ্ছে, বেশ শক্ত। এই যে বীজটা ছোটই। দেখুন এই ফল কত ছোট হ্যাঁ। বীজ। একদম একদম। হুম। স্যার কতগুলো গাছ আছে? এখানে 28টা গাছ আছে, 10 কাঠাতে 28টা, ঘন হয়ে গেছে। এটা পদ্ধতি না, এটা লাগাবার পদ্ধতি স্যার কি? মিনিমাম 20-25 ফুট পর লাগাতে হয়, কারণ এটা দীর্ঘমেয়াদী ফসল তো। 20 থেকে 25 ফুট ছাড়া ছাড়া গাছ রোপণ করতে হবে, কারণ গাছটা যত বড় হবে। 15 কিলো, 3 বছরের গাছ 15 কিলো ফল পেয়েছে এটা। এটা 3 বছরের গাছ, 15 কিলো পর্যন্ত ফলন এসেছে 3 বছরের মাথায়। আর এটা 2 বছরের গাছ। এটা এটা 2 বছরের ছিল, পরে হ্যাঁ। আমরা এটা বসিয়েছি। আচ্ছা আচ্ছা, এই গাছটা চুরি হয়ে গেছিল, পরে বসাবার পর এটা ছোট সাইজের আছে। আর এই যে এটা হচ্ছে 11 কিলো 200। হ্যাঁ, এই গাছটা একটা মাটিতে অব্দি পড়ে গেছিল। আচ্ছা 11 কিলো আচ্ছা। 200 পেয়েছি। 11 কিলো 200। এটার আমি দেখেছি ফল সমেত ভিডিও আপনার দেখেছি আমি। আচ্ছা, এই সেই লঙ্ঘনের বাগান ওনার। পটল ক্ষেত ছিল, পটল ক্ষেতের মধ্যে লাগিয়ে দিয়েছি, কোনো যত্ন হয়নি। আচ্ছা আচ্ছা, চারদিকে ঘাসে ভর্তি। একটা পটলের ক্ষেত ছিল, সেই পটলের ক্ষেতে উনি বসিয়েছেন। ঘাস দেখুন চারদিকে প্রচুর ঘাস আছে। এবার হয়তো একটু সার টার খাওয়াবেন। আর নদিয়া জেলার মাটি দেখুন কি সুন্দর, কালো মাটি একদম। না বালি আছে, মোটা বালি নেই, আর কাঁকড়ও নেই। মাটি বেশ সুন্দর। এই যে এটা শুকনো ক্ষেত, হেঁটে যাচ্ছি, কি সুন্দর সফট মাটিটা, দুর্দান্ত মাটি। হ্যাঁ, একই এই সাথে স্যারের মালটা বাগান। এটা নিচু জমি তো, জল জমি দিয়ে মাথাটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখানে সমতল জমি, অল্পতেই জল জমেছে। এখানেও কিছু লঙ্ঘন আছে। এই যে দেখুন এইটা তো বড় বড়। এগুলো এগুলো স্যার চারাটা আপনি কোথা থেকে এনেছিলেন? যারা এনেছিলাম, এক ভদ্রলোক 40 বছর ধরে বাগান করছে, হ্যাঁ সারা বিশ্ব থেকে সংগ্রহ করেছে। হ্যাঁ, এইখান থেকে নিয়ে এসে বেহালার দিকে এক ভদ্রলোক, বেহালা, মানে ওনার খানে কি আরো মানে বড় বড় গাছ রয়েছে? আচ্ছা, এবারে এটা 20 বছর বাগান আছে। আচ্ছা, এখানে আপনি এই লেবুটা কেটে দিবেন আর এইটা জায়গা পাবে। এটা থাকবে, এগুলো কাটবো না। হ্যাঁ, এর মধ্যে আমি ম্যাকাডিমে নাটস বসাবো, অ্যাভোকাডো বসাবো, আর ওই ড্রাগন বসাবো। আচ্ছা 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 3টে ভ্যারাইটি হবে। আচ্ছা। আমি 4টে ফসল নিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা খুব ছোট ফল। এটা এখনো ম্যাচুরেট হয়নি। এটা তো বাতিল রোগ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। এটা ম্যাচুরেট হয়নি। এগুলো মালটার ফলন এখানে ঠিক আসছে না। উনি মালটার বিষয়ে অনেকটা হতাশ, মালটার ফলনটা কম হচ্ছে। এটা সিকি মালটা, এই দেখুন সিকি আছে, সিকি মালটা ফলনটা কম। ঠিক আছে দর্শক বন্ধু, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। এর ভালো মন্দ দিক আপনারা কমেন্টে উল্লেখ করবেন। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।